আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। এরপর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিতে একে একে হামলা চালাচ্ছে ইরান। ইরানের হামলা এতটাই তীব্র হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র এখন নাকানি চুবানি খেয়ে চলেছে অবস্থায়। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে ইরানের সামনে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে। কোনোভাবেই তারা দাঁড়াতে পারছে না। ইরানকে সরাসরি সহায়তার ঘোষণা দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, ইসরায়েলে ফের ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, একের পর এক ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতেও ইরান হামলা চালিয়ে যাচ্ছে। এরপর জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৩। এইমাত্র সর্বশেষ ইহুদিবাদী ইসরায়েলে যে হামলা চালিয়েছে ইরান, তাতে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, ইরানের টানা আজ তৃতীয় দফায় হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৩ জন ইহুদি নিহত এবং বেশ কিছু ইহুদি আহত হয়েছে। এদিকে ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার। খবর রয়টার্সের। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করেছে কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কমেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর ক্রমাগত কমতে শুরু করেছে তেলের দাম। গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে তেলের দাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বব্যাপী ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম আরও ৪% কমে ব্যারেল প্রতি $৬৮ নেমে এসেছে, যা এর আগে অন্তত $৭৭ পর্যন্ত উঠে গিয়েছিল। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের রিজার্ভ বেড়ে $২৬.৮২ বিলিয়ন। দেশের বৈদেশিক মুদ্রা বা মজুদ বা রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশের মোট গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে $২৬৮২ কোটি ৩২ লক্ষ বা $২৬.৮২ বিলিয়ন, অর্থাৎ প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে প্রায়শই শোনা যেত বাংলাদেশের রিজার্ভ শেষ হয়ে গেছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের রিজার্ভ হু হু করে বাড়ছে। এটি আমাদের জন্য খুবই সুসংবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে দেখিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী তা প্রতিহতের চেষ্টা করছে, খবর আল জাজিরার। ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরপর সকালেই নতুন করে হামলা শুরু হলো। যদিও ইরান জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাব প্রয়োজনও নেই। সকালে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা জনসাধারণকে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি
প্রতিহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে, লোকজন ছুটাছুটি করে আশ্রয় কেন্দ্রের দিকে পালিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য ইরান থেকে নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে এসব হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ইহুদিবাদীরা কোনোভাবেই আর সামনের দিকে এগোতে পারছে না, কারণ তাদের সমস্ত গবেষণাগার, সামরিক ঘাঁটি, এমনকি তাদের আবাসিক এলাকাতেও মিসাইল এসে পড়ছে। ইরানের এক একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এতটাই তীব্র হচ্ছে যে তাদের সমস্ত স্থাপনাগুলো একে একে গুড়িয়ে দিচ্ছে। ইহুদিবাদীরা কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না। তারা ইরানের হাত থেকে বাঁচার জন্য এবার আকুতি মিনতি শুরু করেছে, কিন্তু ইরানের একটাই ঘোষণা, তারা কোনোভাবে হামলা বন্ধ করবে না। তারা ইহুদিবাদীদের শেষ করে তারপর এই যুদ্ধ শেষ করতে চায়। ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে সে যুদ্ধ ইরান শেষ করতে চায়। ইরান চায় আর ভবিষ্যতে যেন কখনো ইহুদিবাদী ইসরায়েল মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যাতে করে ভবিষ্যতে পুরো বিশ্বের উপর ইহুদিবাদী ইসরায়েল কোনো কর্তৃত্ব করতে না পারে। আর বর্তমানে যেভাবে ইহুদিবাদী ইসরায়েল এগিয়ে যাচ্ছে সেভাবে চলতে থাকলে পুরো বিশ্বই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলে মনে করে ইরান। তাই নতুন করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, যাতে করে ইহুদিবাদীরা কোনোভাবেই আর আগের মতো ভালো পজিশনে যেতে না পারে। তাদেরকে চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ৩। ইরান ইসরায়েল চলমান সংঘাত মঙ্গলবার ১২তম দিনে পৌঁছেছে। এদিনও উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এদিন ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণ অঞ্চলে অন্তত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি এবং দ্য টাইমস অফ ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এই ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন। আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবনে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। আমরা আহতদের জন্য ত্রাস পয়েন্ট বা তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এবং বেরিয়ে আসা বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করছি। এমডিএর ভাষায় সর্বশেষ সতর্কতার পর দক্ষিণাঞ্চলের ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল ৩ জনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দিচ্ছে। তারা হলেন প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী এক নারী এবং ২০ বছর বয়সী এক তরুণ। এছাড়াও একজনের অবস্থা মাঝারি এবং আরও ৫ জনের অবস্থা হালকা। ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করেছে কাতার। খবর রয়টার্সের। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করাতে মধ্যস্থতা করছে কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমে তেহরানের সম্মতি আদায় হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করেন এবং জানান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তিনি তেহরানকে রাজি করাতে দোহার সহযোগিতা চান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টার মধ্যে এই কূটনৈতিক উদ্যোগ শুরু হয় এবং পরবর্তীতে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। ট্রাম্প জানিয়েছে যে কোনোভাবেই আমরা আর যুদ্ধ চাই না, তাই নতুন করে আমরা শান্তির প্রস্তাব দিচ্ছি। এরপরই ইরানের পক্ষ থেকে কাতারের এই প্রস্তাবকেও স্বাগত জানানো হয়েছে বলে জানান তিনি। কাতারের এই প্রস্তাবকে বিশ্ববাসী ধন্যবাদ জানায়, কারণ যুদ্ধ কোনোভাবে কোনো দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। যুদ্ধ মানেই অশান্তি আর যুদ্ধ মানেই ধ্বংস। যে ধ্বংসলীলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল তার শেষ করেছে ইরান। ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে, কারণে সর্বশেষ তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
বাংলাদেশের রিজার্ভ বেড়ে 26.82 বিলিয়ন ডলার। দেশের বৈদেশিক মুদ্রা মজুদ বা রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ দেশের মোট গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 2,682 কোটি 32 লক্ষ ডলার বা 26.82 বিলিয়ন মার্কিন ডলার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের রিজার্ভ হু হু করে বাড়ছে। এটি দেশের জন্য খুবই ভালো একটি সংকেত। বিগত সরকারের সময় প্রায় শোনা যেত দেশের নাকি রিজার্ভ শেষ হয়ে গেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের দেশের জন্য সত্যি আশীর্বাদ নিয়ে এসেছেন। তিনি আসার পর দেশের একে একে রিজার্ভ বেড়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক বিষয়। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলোতে দেখা যাচ্ছে এখন আর কোনো তারল্যের সংকট দেখা যায় না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেখা গিয়েছিল ব্যাংকে গিয়ে সাধারণ মানুষ কোনো টাকা তুলতে পারছে না। এছাড়াও কাতার সহ এমনকি ভারতের আদানি গ্রুপের কাছেও অনেক বকেয়া রেখে গিয়েছিল বিগত সরকার। সে সমস্ত দায় দেনা সরকার মিটিয়ে এখন দেশটাকে একটি স্টেবল পজিশনে নিয়ে এসেছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার নেতৃত্বে পুরো দেশটা এখন আগের থেকে অনেক ভালো জায়গায় চলে এসেছে, যেটি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই সৌভাগ্য বলতেই হয়। কারণ তার মতো একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি বলে দেশটা এখন অনেক সুন্দরভাবে চলছে।